হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে যে রান্নাটা নিয়ে চলে এসেছি সেইটার জন্য বন্ধুরা সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো আলু, যেটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আগে আমি আলুটাকে কিনে এনেছিলাম বাজার থেকে, তারপরে যথারীতি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার এই যে পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটার গায়ে কেমন ছোট ছোট কালো কালো দাগ, এগুলো পিলারের সাহায্যে উঠছে না, তাই জন্য আমি এই ছুরিটার সাহায্যে মুখের কোণটা দিয়ে ভালোভাবে খুঁচিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তোমরাও সুন্দর করে আলুটা ছাড়িয়ে নিও। তারপরে বন্ধুরা, আজকে যে তরকারিটা বানাবো তার জন্য আলুর টুকরোগুলো একটু বড় সাইজের কাটতে হবে। দেখো আমি কেমনভাবে সুন্দর করে কেটে নিচ্ছি, বড় বড় ডুমো ডুমো আকারে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজটা রাখতে পারো, আর একটু সামান্য ছোটোভাবে কাটতে পারো। এবার দেখো আলুগুলো তো এইভাবে কেটে নিচ্ছি, কিন্তু কি তরকারি হবে বলো তো বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। সুন্দরভাবে তরকারিটা যত্ন সহকারে আমি বানিয়েছি, তোমরাও এভাবে বানিও, আর খুব সুস্বাদু হবে। বুঝতেই পেরেছো বন্ধুরা আমি কি বানাতে চলেছি? হ্যাঁ, আজকে বানাবো সয়াবিনের তরকারি, যেটা মাছ মাংস যখন আমরা খেতে পারি না, নিরামিষ দিন থাকে, তখন আমরা এই সয়াবিনের তরকারিটা খেলে ওইরকম মাছ মাংসের প্রোটিনটা আমরা এর মাধ্যমে পূরণ করে নিতে পারি। এর জন্য আমরা এই দেখো জল নিয়েছি, কড়ার মধ্যে গরম জল বসিয়েছিলাম, তারপরে কী করেছি ওই সয়াবিনটা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে একটু নরম হওয়ার জন্য ফুটতে দিয়েছি। কিছুটা সময় ফুটে একটু নরম হয়ে গেলে আমরা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম। এবার ওটা ঠান্ডা হবে, ততক্ষণ আমরা কড়াতে রান্না পুরোপুরি করার জন্য চাপিয়ে দিলাম। কড়াটার মধ্যে তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেল, গরম হয়ে যাওয়ার পর যথারীতি সেই আলুর টুকরোগুলো আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষা কষা করব, একটু লালচে আভা আসবে, ভালোভাবে হালকা ভাজা হবে, ততক্ষণ অবধি নাড়তে থাকবো। একটু বাদে এবার আমরা লবণ যোগ করলাম ওর মধ্যে, যতটা পরিমাণ খাবো লবণ আমাদের স্বাদ অনুযায়ী আমরা দিলাম, লবণও দিলাম আর দিলাম হলুদ, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটা যতক্ষণ এবার ভালোভাবে একটু লালচে আভা না আসে ততক্ষণ রান্না হতে দেব। এপাশে দেখো ওই যে আমরা সয়াবিনটা ঢেলে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা হলে ওই কচলে হাতের মধ্যে দিয়ে কচলে একটু ওর জলটা চেপে সয়াবিনটাকে একটু শুকনো শুকনো অবস্থার মতো পরিণত করে আমরা তুলে রাখছি আরেকটা পাত্রে। তারপর এই আলু যে ভাজতে দিয়েছিলাম, আলুর মধ্যে আমরা সয়াবিনটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় এই সয়াবিনে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, কেন না হলে ওটা কড়ার গায়ে চিটিয়ে যায়। সয়াবিনের তরকারিতে তেল একটু বেশি দিলে টেস্টফুল হয়, আর তোমরা বুঝে শুনে দেবে, শরীর বুঝে। ঠিক আছে বন্ধুরা, এইবারে আমরা সয়াবিন আর আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। এইবারে মশলা কষার জন্য আবার আমরা একটু তেল দিয়েছি তেজপাতা ফোড়ন হিসেবে। তেজপাতাটা একটু ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে আসবে, আর তার সাথে আমরা দিলাম এই একটু চিনি, সামান্য পরিমাণ চিনি। চিনিটা যতক্ষণ না খানিকটা লালচে আভা আসে ততক্ষণ আমরা নাড়ানাড়ি করব। দেখবে সোনালি মতো একটু আভা আসবে তখনই পরবর্তী উপকরণগুলো যোগ করতে থাকবো। তাহলে বন্ধুরা তরকারির কালারটা এত সুন্দর আসে, সেটা বলা যায় না। এই দেখো একটু লালচে সোনালি আভা আসছে প্রায়, এই দেখো এসে গিয়েছে। এইবারে আমরা এর মধ্যে যোগ করব পরবর্তী উপকরণ। সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে রসুন কুচি। তোমরা বেটেও নিতে পারো, আমি এখানে বাটিনি, আজকে আমি গ্রেট করে রেখেছি। মিহি কুচি যে থাকে গ্রেটারের মধ্যে, সেই অংশটা দিয়ে গ্রেট করেছি। আর দেখো তারপরে আজকে পেঁয়াজটাকেও আমি বাটিনি, আমি ওই পেঁয়াজটাকেও মিহিভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। পেঁয়াজ কুচিও যুক্ত করে দিলাম। তারপরে এবার ভালোভাবে একটু ভাজা ভাজা হওয়ার জন্য নাড়ানাড়ি করছি। এরপরে দেখো আদাটাকেও কুচি করিনি, কুচি করলেও হবে বাটলেও হবে, কিন্তু আমি ওই গ্রেটারের সাহায্যে একটু ঘনভাবে মিহিভাবে গ্রেট করে নিয়েছিলাম। আদা দেওয়ার পরে এবার প্রয়োজন মতো লবণ হলুদ সব যোগ করলাম, দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করলাম। এবার মশলাগুলো যোগ করতে শুরু করেছি। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, এবার দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেব
কাশ্মীরি লঙ্কা। দেখো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কাটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। তারপরে আমরা যথারীতি সামান্য পরিমাণ টক দই রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটোটাকে একটু ফালে ফালা করে কুচি কুচি টাইপের করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কালারটাও সুন্দর আসবে, স্বাদটাও বাড়াবে। এবার যথারীতি বন্ধুরা সবগুলোকে একত্রিত করে ভালোভাবে কষার জন্য নাড়ানাড়ি করে রেখে দিয়েছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল যোগ করেছি। দিয়ে এবার সমস্তটা যখন ভালোভাবে তাপের সাহায্যে ফুটবে, কষা হবে, সেই ততক্ষণ পর্যন্ত আমরা রেখে দেব। এবার দেখো আঁচটা এই সময় একটু কমিয়ে বাড়িয়ে রান্না করব। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে দেখো কিভাবে কালারটা চলে আসছে ধীরে ধীরে। এখন অনেকটাই সুন্দর রং এসেছে। মশলাটা কষার জন্য একটু সময় দিতে হবে, টকবক করে জলটা ফুটে যতক্ষণ না মরে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষা হবে না। এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যায়। এরপর আমরা এই কষা যখন হয়ে যাবে, জলটা মরে যাবে, তখন একটা থকথকে টাইপের আসবে। আর হচ্ছে এই তোমার এই মশলার গা থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে। বোঝাই যাবে যে হ্যাঁ, জিরে ধনে সব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে আসছে। আর একটা গা থেকে তেল ছাড়বে। তোমরা সবাই রান্না করেই থাকো, রান্না বান্না, এবার তোমরা করতে করতে বুঝেই যাও যে কী অবস্থায় এলে পরবর্তী উপকরণ যুক্ত করতে হয়। এবার যখন বুঝলাম মশলা কষা ভালোভাবে হয়ে গেছে, তখন সেই আগে থেকে কষে রাখা আলু আর সয়াবিনগুলো ওর মধ্যে মশলার মধ্যে যোগ করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেড়ে সমস্ত মশলা আর হচ্ছে আলু ওই সয়াবিন মাখামাখি করে নিচ্ছি যাতে সুন্দরভাবে সব জায়গায় লেগে যায়। এবার আলু আর মশলা সহ সমস্তটা ভালোভাবে অনেকটা পরিমাণ কষার জন্য অনেকটা সময় ঢাকা চাপা দিয়ে নেড়ে কষে তৈরি হতে সময় দিতে হবে বন্ধুরা, তবে এর স্বাদটা খুব ভালোভাবে খুলবে। দেখো আমি কিভাবে নেড়ে নেড়ে সমস্তটা রান্না করে নিচ্ছি। এই রকম অনেকটা সময় দিয়ে রান্না করলে এটা যত মশলাটা কষা হবে তত এর স্বাদটা সুন্দর হবে। এরপর দেখো সামান্য একটু জল দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হবে। এখন তো শুধু কষাটাই হয়েছে, কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য অনেকটা পরিমাণ জল দিলাম। তোমরা ঝোল ঝোল রাখতে চাইলে সেই মতো জল দেবে একটু বেশি, আর আমি একটু তরকারি রাখবো, গামাখা করব, তাই অল্প পরিমাণ জল দিয়েছি। তারপর ঢাকনা দিলাম, যথারীতি ঢাকনা দিয়ে রান্নাটা সম্পূর্ণ হতে দিলাম। দেখো কেমন সুন্দর অনেকটা কালার এসেছে, আর টকবক করে যখন ফুটছে কিভাবে হচ্ছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এরপর ভালোভাবে যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে এসেছে, হ্যাঁ এই দেখো আমি একটু খুন্তি দিয়ে চেপে নিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে সয়াবিনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তোমরা ইচ্ছে করলে এই সময় কিছুটা আলু অল্প একটু ঘেঁটে নিতে পারো, তাহলে তরকারিটা গামাখাটা থকথকে ভাবটা অনেকটা সুন্দর হবে। এবার তারপরে আমরা এখানে কি করলাম, এবার যথারীতি আমাদের গরম মশলার গুঁড়ো বেশ সুন্দর যাতে গন্ধ রং স্বাদ সব হয় সেই জন্য যোগ করে দিলাম। গরম মশলা দেওয়ার পর দরাজ হাতে বন্ধুরা কিছুটা ঘি যোগ করলাম। এটা ঘরে বানানো ঘি, ঘরে বানানো ঘি। এবার তোমরা দোকানের কেনা গাওয়া ঘিও দিতে পারো। এটা গন্ধটা স্বাদটা ভালো আরও বাড়ানোর জন্য লাস্টে এটা যোগ করলাম। এবার দেখো বন্ধুরা এইগুলো দেওয়ার পর আবার কিছুটা সময় ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো, তাহলে সমস্তটা সুন্দরভাবে হবে। তারপর কিছু সময় হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে যথারীতি সেইভাবেই রেখে দেবো। তারপর দেখো যখন দেখলাম রান্নাটা পূর্ণ হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, তারপর আমরা পাত্রে সার্ভ করবার জন্য সুন্দরভাবে ধীরে ধীরে বাটির মধ্যে তুলে নিচ্ছি কড়ার থেকে। বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের কতটা ভালো লাগলো, কীভাবে রান্না আর চাও তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ। ভালোবেসে সয়াবিন রাঁধো যদি এইভাবে, নিরামিষ দিনে তবে মাংসটা ভুলে যাবে। কবজি ডুবিয়ে খাবে এক থালা ভাত, চেটে পুটে সাফ হবে সকলেরই পাত। আহা সকলেরই পাত। বন্ধুরা
ছড়াটা কেমন লাগলো মজা করে লিখেছি। অনেকে রান্নার করার সাথে সাথে গান করে, এইভাবে মনটা ভালো রাখার চেষ্টা করে। আমি এইভাবে বন্ধুরা ছোটো ছোটো ছড়া বানিয়ে রান্নার সাথে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা প্লিজ বলো আমার এই উপস্থাপনা তোমাদের কেমন লাগছে। তোমরা এইভাবে আমার সাথে সঙ্গে থেকো, প্রত্যেক দিন পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। আমার সাথে এভাবে রোজ দিন সম্পূর্ণটা অবধি তোমরা থেকো, আমাকে সাপোর্ট করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।